পাচ্ছো? স্যার কথা কেটে কেটে আসতেছে। এখানে নেটওয়ার্ক, আমি ওই তাজউদ্দিন আহমেদের তো মেডিকেল কলেজে, তো এখানে নেট ডিস্টার্ব করে। এখন স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যালো, জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, কিন্তু স্যার কথা একটু কেটে তাহলে- কেটে আসতেছে স্যার। হ্যাঁ, কথা ঠিক হয়ে যাবে। এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব আছে, আমাদের হচ্ছে। তাহলে দুইটা ইনভেস্টিগেশন তোমরা সব দিয়ে আমরা ডায়াগনোসিস করি আর কনফার্ম করি কিভাবে? ইসোফেগোস্কোপি। ইসোফেগাসের কথা যখনই আসবে তখন দুইটা জিনিস ইম্পর্টেন্ট, দুইটা ইনভেস্টিগেশন তোমাদেরকে বললেই অনেক কিছু ছাড় পেয়ে যাবে। একটা হচ্ছে বেরিয়াম সোয়ালো ইসোফেগাস, আর একটা হচ্ছে ইসোফেগোস্কোপি। সেটা রিজিড হোক, আর একটা কি হতে পারে রিজিড ছাড়া? ফ্লেক্সিবল। দুই ধরনের ইসোফেগোস্কোপি আছে, একটা হচ্ছে রিজিড, একটা হচ্ছে ফ্লেক্সিবল। তাহলে আমরা ডায়াগনোসিসটা এস্টাবলিশ করি বেরিয়াম সোয়ালোর মাধ্যমে, আর কনফার্ম করি কিভাবে? ইসোফেগোস্কোপির মাধ্যমে এসে। ঠিক আছে? আচ্ছা, এখন বিনাইন স্ট্রাকচার হলে আমাদের ট্রিটমেন্ট কি হতে পারে বলো তো? প্রথমত আমরা, যেহেতু এটা বিনাইন স্ট্রাকচার, আমরা ডাইলেটেশন করি কিছু একটা দিয়ে, বুজি ব্যবহার করে, মেটালিক বুজি, অথবা আরেকটা হতে পারে কি করব আমরা, ওখানে গ্যাস্ট্রোস্টমি করে দেই। কখন? তোমাদের কি আইডিয়া আছে? কখনো খাবার খেতে না পারলে পেশেন্টকে আমরা কি করি? ইসোফেগাসের উপরে, ইসোফেগাস এবং স্টোমাক পর্যন্ত যদি প্রবলেম থাকে তখন কি করি বলতো? সার্জারিতে পড়িয়েছিল গ্যাস্ট্রোস্টমি, পড়িয়েছে। গ্যাস্ট্রোস্টমি মানে কি বলতো? হ্যালো, স্টোমাকের সাথে একটা স্যার স্কিনের উপর একটা মানে ইয়ে করে দেওয়া হয়, লাইট করে দেওয়া হয়। স্টোমা মানে ট্রাকিওস্টমি যেরকম, সেটাও একটা স্টোমা। মানে আমরা বাইপাস করে সরাসরি স্টোমাকের মধ্যে খাবার দিয়ে দেই, এটাকে গ্যাস্ট্রোস্টমি। এটা কিন্তু সাময়িক, এটা কিন্তু ট্রিটমেন্ট হলো না, এটা কি হলো? বাইপাস সার্জারি, ঠিক না? তো সার্জারি করতে হয়, আমরা কি করতে পারি তাহলে? একটা ডাইলেটেশন করলাম, সাময়িকভাবে ডাইলেটেশন করে গ্যাস্ট্রোস্টমি করে দিতে পারি। আর পার্মানেন্ট যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে সার্জারি করে আমরা স্ট্রাকচারটা যদি রিপিটেডলি হয়, সেই স্ট্রাকচারটা এস্টাবলিশড হয়ে গেলে এটা এক্সিশন করে ফেলে দেই আমরা, ঠিক আছে? আর ফুড প্যাসেজটা রিকনস্ট্রাকশন করে দিই। ওকে, তাহলে আমরা বিনাইন স্ট্রাকচারের কজ জানলাম, ডায়াগনোসিস কি বা ক্লিনিক্যাল ফিচার জানলাম, ডায়াগনোসিস কি করে করব জানলাম, আর ট্রিটমেন্ট জানলাম। মনে থাকবে তো না? দেন পারফোরেশন অফ দি ইসোফেগাস। আরেকটা ইম্পর্টেন্ট টপিকস, পারফোরেশন কিভাবে হতে পারে বলো তো একটা পেশেন্টের? ইসোফেগাস পারফোরেশন কিভাবে হতে পারে? স্যার বার্ন হলে, অ্যাসিড অ্যালকালি বার্ন ফরেন বডি দিয়ে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইসোফেগোস্কোপি। একটা হচ্ছে ফরেন বডি, ওই যে আগের ইয়াগুলোর সাথে মিল আছে। আমাদের কাছে অনেক সময় এই যে বিশেষ করে কোরবানির ঈদের পরে এই ধরনের পেশেন্ট আসে। হাড্ডি, হাড়, শার্প হাড় খেয়ে ফেললো, সেটা অনেক সময় বয়স্ক মানুষের পারফোরেশন করে ফেলে। আরেকটা হচ্ছে আমরা যে ইনস্ট্রুমেন্টেশন করি, যেমন এই যে স্ট্রাকচার ছিল ওইটা পরীক্ষা করতে গিয়ে ইসোফেগোস্কোপি করলাম, আনার করলো, সেই ইনস্ট্রুমেন্টেশনের কারণে পানি যে ডাইলেটেশন করতে গিয়ে অথবা ফরেন বডি, সার ফরেন বডির কারণে পারফোরেশন হতে পারে। কমন সাইট কি বলতো? কমন সাইট হচ্ছে জাস্ট অ্যাবাভ দা আপার স্ফিংক্টার। আপার যে স্ফিংক্টার আছে সে কমন সাইট অর রাপচার ইন this case is just above the upper esophagus near hiatus এর কাছে অথবা আপার স্ফিংক্টারের কাছে এই বিশেষ করে রাপচারটা হয়। আরেকটা হয় স্পন্টেনিয়াস রাপচার হয়। তো এটা এত ইম্পর্টেন্ট না তোমাদের। স্পন্টেনিয়াস রাপচার হতে পারে যদি ইউজুয়ালি ফলোজ বাই ভমিটিং। তাদের একটা ডিজিজ আছে, একটা ইয়ে আছে, সেটা হলো বয়েরহেভ সিনড্রোম। এটা পোস্ট ইমেটিক রাপচার হয়, অনেক ভিগোরাস যদি ভমিটিং হয়
তো সেই ক্ষেত্রে অনেক সময় ইসোফেগাস রাপচার হতে পারে। হ্যাঁ, ওইটার একটা সিনড্রোম, সেটাকে বলে বয়ের-হিপস সিনড্রোম। তো ডায়াগনোসিস কিভাবে করবো? একটা পারফোরেশন হয়ে গেলে আমরা কিভাবে বুঝতে পারি বলো তো? তোমাদেরকে সার্জারিতে পড়িয়েছে পারফোরেশন? পড়িয়েছে না? হ্যালো, অ্যাবডোমিনাল পারফোরেশন পড়ানো হয়নি স্যার, অ্যাবডোমিনাল পারফোরেশন পড়ানো। হ্যাঁ সেটাই তো। তো ওইটার আর এটার সিমটম কিন্তু কাছাকাছি। ওইটাতে পেট ফুলে যায়, আর এটা যেহেতু ইসোফেগাসের দিকে, চেস্টের দিকে থাকে, সেখানে চেস্টের সিমটম গুলো দেখা, মেডিস্টিনাইটিস ডেভেলপ করে। বুঝতে পারছো? দেখো, আর্লি ডায়াগনোসিস ইজ ইম্পারেটিভ অ্যাজ মেডিস্টিনাল, হ্যাঁ, অ্যাজ মেডিস্টিনাইটিস, এই মেডিস্টিনাইটিস ডেভেলপ করে রেজাল্টিং ফ্রম রাপচার ক্যান র্যাপিডলি প্রুভ দ্য ফেটাল। মেডিস্টিনাইটিস ডেভেলপ করা কিন্তু খুব ডেঞ্জারাস। ওখানে কি থাকে, আমাদের হার্ট, লাংস, বিশেষ করে লাংস এর ইনফেকশন হয়ে যায়, তো সেজন্য সেটা ফেটাল হয়ে যায়। অল পেশেন্ট কমপ্লেইনিং পেইন ইন দা ইউজুয়ালি ইন্টারস্কেপুলার রিজনে পেইন কমপ্লেইন করে, নেকে পেইন কমপ্লেইন করে যখন পারফোরেশন হয়। হ্যাঁ, আর যে জিনিসটা হচ্ছে ফিচার অফ সার্ভাইকাল ইসোফেজিয়াল রাপচার আর পেইন এন্ড ফিভার আর ডিফিকাল্টি টু সোয়ালো এন্ড লোকাল টেম্পারেচার অ্যালং উইথ দ্য সাইন অফ সার্জিক্যাল এমফাইসিমা ইন দ্য নেক। আর এমফাইসিমা তো বুঝো তোমরা, সার্জিক্যাল এমফাইসিমা হয় ঘাড়ের মধ্যে, নেকের মধ্যে দেখা যায় যে সাবকিউটেনাস লেভেলে বাতাস চলে আসে সার্ভাইকাল ইসোফেগাস যখন রাপচার হয়। বুঝতে পারছো? তাহলে দুইটি, একটা হচ্ছে পেইন হবে, নেক পেইন হবে, নেকে এমফাইসিমা ডেভেলপ করতে পারে, এবং ইন্টারস্কেপুলার রিজিয়নে পেইনটা রেডিয়েট করতে পারে। এই হচ্ছে পেইনের ক্রাইটেরিয়া। হ্যাঁ, আর সোয়েলিং ডিফিকাল্টি তো হবে, যেখানে পারফোরেশন আছে ওটা দিয়ে তো আর খাবার পাস করা সহজ হবে না। হ্যাঁ, আর থোরাসিক পার্টে যদি ইসোফেজিয়াল রাপচার হয়, সেখানে কি হয়, সেখানে কিন্তু টেম্পারেচার রেজ করে, কারণ ওখানে থোরাসিক পার্টে হইলেই মেডিস্টিনাইটিস ডেভেলপ করে। ওখানে যেহেতু লাংস এর মতো অনেক সেনসিটিভ অর্গান আছে, সেখানে মেডিস্টিনাইটিস ফিভার হবে, হ্যাঁ, 39 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং প্রচুর পেইন হয়, চেস্টের পেইনটা ইন্টারস্কেপুলার রিজিয়নে চলে যায়, এবং পরবর্তীতে পেশেন্টে সাইন অফ শক দেখতে পাই আমরা, এবং সার্জিক্যাল এমফাইসিমা ডেভেলপ করে। বুঝতে পারছো? তো সাইন অফ শক, সার্জিক্যাল এমফাইসিমা ইন দ্য নেক, ক্রাঞ্চিং পেইন ওভার দ্য হার্ট, এটারে বলে হামেন্স সাইন। কারণ হচ্ছে হামেন্স সাইন মানে হচ্ছে মেডিস্টিনামে যখন বাতাস থাকে, কি হয়, পারফোরেশনের কারণে মেডিস্টিনামে বাতাস ঢুকে যায়, হ্যাঁ, এবং নিউমোথোরাক্স ডেভেলপ করে। বুঝতে পেরেছো? হামেন্স সাইনটা না জানলেও চলবে, কিন্তু তোমাদের এই জিনিসগুলো জানতে হবে যে কি হয়, যেহেতু নিউমোথোরাক্স ডেভেলপ করে, এবং এখানে মেডিস্টিনাল ডেভেলপের কারণে ফিভার হয় 39 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাইন অফ শক পাওয়া যাবে পেশেন্টের। তাহলে সার্ভাইকেল যে পারফোরেশন আছে, তার চেয়ে থোরাসিক পারফোরেশনটা বেশি ডেঞ্জারাস ডিউ টু কি, মেডিস্টিনাইটিস, ডিউ টু ইটস ডেভেলপ মেডিস্টিনাইটিস। ঠিক আছে? এই যে এখানে চেস্ট যদি করি, এক্সরে চেস্ট এবং এক্সরে নেক করি আমরা, করলে দে মে রিভিল দ্য ওয়াইডেনিং অফ দ্য মেডিস্টিনাম, কারণ ওখানে বাতাস ঢুকে গেছে। মেডিস্টিনামে কি বাতাস ঢুকে না, এবং মেডিস্টিনাইটিস হলে ওখানে কিছু ইনফ্ল্যামেটরি ফ্লুইড আসে, সেজন্য মেডিস্টিনামটা ওয়াইডেনিং হয়ে যায়। হ্যাঁ, আর রেট্রোভিসেরাল স্পেসেও ওয়াইডেনিং হয়ে যায়, ভিসেরার, ঠিক আছে, চারিদিকে বাতাস এবং মেডিস্টিনাল ফ্লুইড জমে এটা ওয়াইডেনিং হয়ে যায়। হ্যাঁ, সার্জিক্যাল এমফাইসিমা, নিউমোথোরাক্স, প্লুরাল ইফিউশন এন্ড গ্যাস আন্ডার দা ডায়াফ্রাম। তাহলে অনেকগুলো ফাইন্ডিংস, গ্যাস আন্ডার দা ডায়াফ্রাম পাবা, তারপরে এমফাইসিমার ফিচার পাবা, নিউমোথোরাক্সের ফিচার পাবা, এবং প্লুরাল ইফিউশন। সব চেস্টের মধ্যে যত কিছু আছে, সব ডেঞ্জারাস কন্ডিশন গুলো আমাদের অ্যারেঞ্জ করে পারফোরেশন ডেভেলপ করলে। ঠিক আছে? এটা যখন মেডিসিন ডেভেলপ করে তখন কিন্তু ফেটাল, নিয়ার অ্যাবাউট ফেটাল। আচ্ছা, এটার কি ট্রিটমেন্ট কি বলতো?
স্যার আসসালামু আলাইকুম স্যার, আমাদের কয়েকজন ওয়েটিং রুমে ওয়েট করে। ওকে, তাহলে আমরা পারফোরেশন নিয়ে আলাপ করছিলাম। পারফোরেশনের সবচেয়ে ডেঞ্জারাস কি সাইন কি? সাইন হচ্ছে সাইন অফ শক, শকে যাওয়া ডিউ টু মেডিস্টিনাইটিস। এবং মেডিস্টিনাইটিস ডেভেলপ করলে দেখো তোমাদের সবই হবে, নিউমোথোরাক্স ডেভেলপ করবে, প্লুরাল ইফিউশন ডেভেলপ করবে, ঠিক আছে, সব রকম চেস্টের ফাইন্ডিংস দেখা দেবে। তাহলে আমরা যদি এরকম একটা পেশেন্ট পাই, ট্রিটমেন্ট কি বলতো? ফার্স্ট টাইম সব খাবার বন্ধ করে দিতে হবে। এট ফার্স্ট হচ্ছে তোমার ইসোফেগাস দিয়ে যখনই খাবার দিবে কি হবে, পারফোরেশন দিয়ে এটা চেস্টে চলে যাবে, মেডিস্টিনামে চলে যাবে, দ্যাট উইল বি ভেরি ডেঞ্জারাস। সেজন্য এট ফার্স্ট হচ্ছে খাবার বন্ধ করা, নাথিং বাই মাউথ। দেন নিউট্রিশন মেনটেন করতে হবে থ্রু আইভি এন্ড ম্যাসিভ ডোজ অফ অ্যান্টিবায়োটিক্স দিয়ে দিতে হবে। এই তিনটা জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এক নাম্বার কি? Stop feeding, then nutrition maintain IV ফ্লুইডের মাধ্যমে। আর হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে, খুব আইভি অ্যান্টিবায়োটিক, কারণ হচ্ছে টু প্রিভেন্ট আর্লি ডেভেলপিং মেডিস্টিনাইটিস। দেন পাঠাবে কনজারভেটিভ ম্যানেজমেন্ট করতে পারবে। তুমি যখন তুমি একটা যদি ড্রেন দিয়ে দাও এটার প্রক্সিমালি, তাহলে সেটা কি করবে, কনজারভেটিভ ট্রিটমেন্ট অনেক সময় ভালো হয়ে যায়। আর রেট্রোভিসেরাল স্পেস এন্ড আপার মেডিস্টিনাম ক্যান বি ড্রেইনড থ্রু দা নেক। ওই স্পেস গুলো ড্রেন করে দিলা, তারপরে ফার্দার খাবার দেয়া বন্ধ করে দিলা, তাহলে দেখা যাবে যে এটা কি হবে, অনেক সময় হিলড হয়ে যায়। আর রাপচার অফ দি থোরাসিক ইসোফেগাস ইজ মোর সিরিয়াস, আমি আগে বলেছিলাম, কারণ খুব তাড়াতাড়ি মেডিস্টিনাইটিস ডেভেলপ করে এতে। সেটা কনজারভেটিভ ট্রিটমেন্ট আসলে লাভ হয় না, সেটা চলে যেতে হবে তোমাকে সার্জিক্যাল ট্রিটমেন্টে, ভিগোরাস ট্রিটমেন্টে। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ডায়াগনোসিস খুব র্যাপিডলি ডায়াগনোসিস করতে হবে। সার্জিক্যালি রিপেয়ার করতে হবে। প্লুরাল ক্যাভিটি উইল বি সার্জিক্যালি প্লুরাল ফ্লুইড ছিল, একটা ফ্লুইড ছিল, সেগুলিকে আমাদের কি স্যার কথা শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ না? স্যার এখন যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করব এটা? একটু আরেকবার বলবেন স্যার, ওটা ভালো করে বোঝা যায়নি। হ্যাঁ, সার্জিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে তুমি যখন থোরাসিক ইসোফেগাস পারফোরেশন হবে, এবং ইউজুয়ালি থোরাসিক ইসোফেগাসই কিন্তু পারফোরেশন বেশি হয়, তো সেখানে কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট তোমার চলবে না। ইউজুয়ালি খুব রেয়ারলি কাজ করে, যদি খুব আর্লি স্টেজে হয় হয়তোবা কনজারভেটিভ ট্রিটমেন্টে, কিন্তু সাধারণত তোমার সার্জারি লাগে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদেরকে ওপেন করতে হবে এবং সার্জিক্যালি রিপেয়ার করতে হবে, বুঝতে পারছো? এবং সাথে সাথে ওই যে প্লুরাল যে ফ্লুইড আছে সেগুলিকে আমাকে ড্রেন করে ফেলতে হবে না। আমি সার্জারিটা করে রাখলাম, ওই জায়গাটা আমরা রিপেয়ার করে দিলাম, কিন্তু এখানে যেখানে মেডিস্টিনাল যে ফ্লুইড আছে, যে ইনফেক্টেড ফ্লুইড আছে, সেগুলিকে আমাদেরকে ড্রেন করে দিতে হবে, ঠিক আছে? 6 ঘন্টার মধ্যে যদি ডায়াগনোসিস করা যায় তাহলে এই ট্রিটমেন্টে হয়তোবা সে ভালো হবে, কিন্তু 6 ঘন্টার বেশি দেরি হলে কিন্তু তুমি রিপেয়ার করতে পারবে না, কারণ কি ফ্রেজাইল হয়ে যায়, সেখানে রিপেয়ার করলে সে রিপেয়ার ঠিক না। মধ্যে হলে আর 6 আওয়ার্স এর জন্য আর্লি ডায়াগনোসিস। আবার শুনতে পাচ্ছ? স্যার মাঝে মাঝে কেটে কেটে যায়, আবার আর্লি ডায়াগনোসিস। আচ্ছা, আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি থোরাসিক ইসোফেগাস পারফোরেশন। এটাতে তোমরা এতটুকুই মনে রাখো
যে থোরাসিক পারফোরেশনে কনজারভেটিভ হয় না, সেটা সার্জারি রিকনস্ট্রাকশন সার্জারি, ঠিক আছে? ওকে, তাহলে পারফোরেশন 6 ঘন্টার তোমরা কি বেশি হলে হায়াটাস হার্নিয়া বুঝতে সেক্ষেত্রে কি পারো? করবে? এর নাম শুনে কে? 6 ঘন্টার বেশি হলে তুমি ওখানে ড্রেন দিয়ে আসবে, ঠিক আছে? ড্রেন দিয়ে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে দেখতে হবে যে এরিয়াটা হেলদি হয় কিনা, পরবর্তীতে সার্জারি করতে হবে। বুঝতে পেরেছো? সেই সময় রিপেয়ার করা যাবে না। আমরা যেরকম সেকেন্ডারি সুচার দেই না, সেরকম ড্রেন দিয়ে চলে আসতে হবে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, তারপরে এরিয়া যখন হেলদি হবে সেই পরবর্তীতে সার্জারিতে চলে যাওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা, তোমরা কি হায়াটাস হার্নিয়ার নাম শুনেছো? আর একটা বিনাইন কন্ডিশন অফ ইসোফেগাস। কি হয় হায়াটাস হার্নিয়াতে? হ্যালো, শুনতে পাচ্ছো? স্যার হার্নিয়া হবে, স্টোমাকের পার্টটা ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে টেস্টে চলে আসবে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছো, দেখে দেখে বলছো হয়তোবা। যাই হোক, এটা মানে হার্নিয়েশন অফ দি কার? স্টোমাক। হার্নিয়েশন অফ দি স্যার কথা কেটে কেটে যাচ্ছে। স্টোমাকের চেস্টে ঢুকে, সেটা চেস্ট থ্রু দি ডায়াফ্রাম ইউ মাস রিল্যাক্সেশনের জন্য। কি হয়, মাসেল গুলো একটু ইউজুয়ালি 40 বছরের পরে এলডারলি পেশেন্টদের হয়, দুই ধরনের হয়। ব্যাপারটা এরকম যে স্টোমাক তোমার চেস্টে চলে আসা, সেটা দুই ধরনের, একটা হলো স্লাইডিং টাইপের আর একটা হলো প্যারাইসোফেজিয়াল। এই দুইটা টার্ম মনে রাখো, একটা স্লাইডিং, একটা হলো প্যারাইসোফেজিয়াল। স্লাইডিং যেটা, সেটা হলো স্টোমাক ইজ পুশড ইনটু দ্য থোরাক্স ইন লাইন উইথ দ্য ইসোফেগাস। ইসোফেগাস সহ স্টোমাক তো যায় এবং ইসোফেগাসের একটা অংশ সহ স্লাইড করে, ওঠানামা করে, সেটা হচ্ছে স্লাইডিং টাইপের, ঠিক আছে? বোঝা যাচ্ছে? সেখানে রিফ্লাক্স ইসোফেজাইটিসটা হচ্ছে কমন সিম্পটম, আর প্যারাইসোফেজিয়াল হচ্ছে a part of stomach along with its peritoneal cover passed up into the thorax by the side of the esophagus. তাহলে প্যারাইসোফেজিয়ালের মধ্যে ইসোফেগাসটা স্লাইড করে না। দুইটা ডিফারেন্স বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার। একটা হচ্ছে স্লাইডিং আর একটা হলো প্যারাইসোফেজিয়াল। স্লাইডিং যেটা, সেটার মধ্যে স্টোমাকের সাথে ইসোফেগাসেরও একটা অংশ উপর দিকে উঠে যায় চেস্টে। আর প্যারাইসোফেজিয়াল হচ্ছে ইসোফেগাসটা শক্ত থাকে, স্টোমাকের সাথে পেরিটোনিয়ামের একটা অংশ স্লাইড করে। এই দুইটা জিনিস তোমরা মনে রাখো যে দুই ধরনের, একটা হচ্ছে স্লাইডিং, একটা হচ্ছে প্যারাইসোফেজিয়াল, এবং সেটা কি জিনিস সেটা মনে রাখো, বাস এতটুকুই চলবে, ঠিক আছে? এটা কিভাবে ডায়াগনোসিস করে বলো তো? হ্যালো, ডায়াগনোসিস কিভাবে করবে? বেরিয়াম সোয়ালো। তাহলে কি হবে, বেরিয়াম সোয়ালোতে কি বোঝা যাবে? দেখবে, কি দেখবে তুমি? বেরিয়াম খাওয়ালে বোঝা যাবে যে বেরিয়ামের স্টোমাকের একটা অংশ বা ইসোফেগের একটা অংশ চেস্টের মধ্যে আছে কিনা। দেখবে যে চেস্ট কিরকম থাকে, কালো থাকে, যেহেতু এখানে বাতাস থাকে। এর মধ্যে দেখা যাবে যে সাদা একটা অংশ উঠে গেছে। তোমার একটা স্লাইড দেখাতে পারলে খুব ভালো হতো, তো এই মুহূর্তে আমি দেখাতে পারছি না। তাহলে বেরিয়াম সোয়ালো ইসোফেগাস, আমি আগে বলেছি ইসোফেগাসে যাই থাকবে, ফার্স্ট টাইম তুমি বেরিয়াম সোয়ালো ইসোফেগাস বললে অনেকটুকু কেটে যাবে, তারপরে হলো ইসোফেগাসকোপি।
তাহলে এখানে ট্রিটমেন্ট কি বলতো? সোজা কথা, ট্রিটমেন্ট হচ্ছে যে এখানে ল্যাক্স হয়ে গেছে ওই জায়গাটা ছোট করে দেওয়া। তার মানে আমরা কি ডায়াফ্রামেটিক যে ওপেনিংটা সেটা রিপেয়ার করে ছোট করে দিব। আর এরপরেও যদি না হয় কি হবে, আমরা এটাকে ফিক্সড করে দিব কোথাও, ওই যে স্টোমাক এবং ইসোফেগাসটাকে, বাংলা কথায়। বুঝতে পারছো? জি স্যার। হার্নিয়াটা রিডিউসড করে ওপেনিংটা ছোট করে দেওয়া। তোমাদেরকে আমি খুব সহজ ভাবে বলে দিচ্ছি, মানে আমার এই ইয়ের মধ্যে এত যাওয়ার উচিত না, দরকার নাই। তুমি হাইডাস হার্নিয়া কি জিনিস, কয় রকমের হয়, কেন হয়, আর এটা হচ্ছে কিভাবে ডায়াগনোসিস করবে, আর ট্রিটমেন্ট হচ্ছে ওপেনিংটা ক্লোজ করে দাও। আর কনজারভেটিভ কিছু ট্রিটমেন্ট আছে, যেমন কি স্লিপিং উইথ হেড এন্ড চেস্ট রেজড, মাথা উঁচু করে রাখলে, তুমি যদি আর্লি স্টেজে মাথা উঁচু করে শোও তাহলে রিফ্লাক্স যেমন হয় না, এরকম হাইডাস হার্নিয়াও প্রিভেন্ট করা যায়। হ্যাঁ, এগুলি কনজারভেটিভ ট্রিটমেন্ট আর কি। হ্যাঁ, আবার কিছু অ্যাসিডিটি রিডিউস করার যে ওই যে প্রোটিন পাম্প ইনহিবিটর, এগুলি আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এবং obesity প্রিভেন্ট করলে অনেক সময় আর্লি কেস অফ হাইডাস হার্নিয়া উইল বি প্রিভেন্টেড। তাহলে কনজারভেটিভ কি কি করতে পারি আমরা, একজন বলো তো? হ্যাঁ, আর্লি কেস অফ হাইডাস হার্নিয়াতে হ্যাঁ কি করা যায়? স্যার হেড এন্ড চেস্ট হচ্ছে রেজ থাকবে স্লিপিং এর সময়। হ্যাঁ হ্যাঁ, আর কিছু ড্রাগ ইউজ করব যেটা হচ্ছে রিফ্লাক্সটা প্রিভেন্ট করে। হ্যাঁ, রিফ্লাক্স যেমন হ্যাঁ মোটিগার্ড টাইপের, হ্যাঁ ওইসব ওষুধগুলো, ডমপেরিডন টাইপের ওষুধ, অ্যান্টাসিড, প্রোটন পাম্প ইনহিবিটর। আর একটা হচ্ছে রিডাকশন অফ দি ওবেসিটি। ওবেসিটি কম থাকলে হয় রিফ্লাক্স বেড়ে অ্যাবডোমিনাল প্রেসার বেড়ে যায়, আর তো ওবেসিটি কমাতে হবে। এই জিনিসটা ঠিক আছে জানি। আমি আর যাচ্ছি না, এখন আসো মর্টালিটি ডিসঅর্ডার। ইসোফেগাসের কিছু মর্টালিটি ডিসঅর্ডার আছে যেটার হাইডাস হার্নিয়ার ক্ষেত্রে স্যার মানে ক্লিনিক্যাল ফিচার কি হবে? কিসের কিসের ক্লিনিক্যাল ফিচার ওই যে তোমার অনেকটা রিফ্লাক্সের মতো, চেস্ট পেইন হবে, বুকের মধ্যে যখন খাবার রেজ করবে, চেস্টের উপর প্রেসার পড়বে, তখন কাশি হবে। হ্যাঁ, তারপর অনেক সময় রিগার্জিটেশন হয়, তারপরে চেস্ট ডিসকমফোর্ট হয়। ঠিক আছে? জি স্যার। চেস্ট ডিসকমফোর্ট, চেস্ট পেইন, তারপরে হাইপার অ্যাসিডিটি, হ্যাঁ রিগার্জিটেশন অফ ফুড, এগুলি হবে আর কি। হ্যাঁ, এখন আমরা চলে আসি মোটিলিটি ডিসঅর্ডার, অ্যানাদার ইম্পর্টেন্ট টপিকস। কারণ এখানে তোমার মোটিলিটি ডিসঅর্ডার উপরে তোমাদের এক্সরে থাকে ওয়াসপিতে, এজন্য মোটিলিটি ডিসঅর্ডার তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি নিয়ে আসছে না। তাহলে মোটিলিটি ডিসঅর্ডার কি কি থাকে বলো তো? একালিশিয়া কার্ডিয়া, এটা কি হাইপার মোটিলিটি ডিসঅর্ডার না হাইপোমোটিলিটি? বলো তো একালিশিয়া কার্ডিয়া কি হয়, এটা হাইপার মোটিলিটি না? আচ্ছা যাই হোক, আমরা দুই ভাবে ভাগ করি, একটা হচ্ছে হাইপার মোটিলিটি, একটা হলো হাইপোমোটিলিটি। এটা হাইপোমোটিলিটি। একালিশিয়া কার্ডিয়াতে কি হয়? পেট ফুলে যায় না, খাবার আটকে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে এটা হলো হাইপোমোটিলিটি ডিসঅর্ডার। আরেকটা হচ্ছে হাইপার মোটিলিটি। দুই ধরনের মোটিলিটি ডিসঅর্ডার আছে, সেটা হচ্ছে হাইপার মোটিলিটি ডিসঅর্ডার, এটা হচ্ছে হাইপোমোটিলিটি ডিসঅর্ডার। ঠিক আছে? আমরা যদি মোটিলিটি ডিসঅর্ডার তোমাদেরকে জিজ্ঞেস করি তাহলে বলবে যে দুইটা মোটিলিটি ডিসঅর্ডার। হাইপার মোটিলিটি ডিসঅর্ডারের মধ্যে আছে ক্রিকোইসোফেজিয়াল স্পাজম হয় অনেক সময়, হ্যাঁ, আর এটা হচ্ছে ডিফিউজ ইসোফেজিয়াল স্পাজম। এই দুইটা জিনিস মনে রাখবা। একটা হাইপার মোটিলিটি, সেখানে স্পাজম বেশি হয়, আর একালিশিয়া কার্ডিয়া হচ্ছে
স্পাজম হয় না বলে খাবার আটকে যায়, সেটাকে বলে হাইপোমোটিলিটি ডিসঅর্ডার। এবং অ্যাকালেশিয়া কার্ডিয়ারই আমাদের যে এক্স-রে আছে সেটা অস্পিতে আসবে। তাহলে কয় ধরনের মোটিলিটি ডিসঅর্ডার? 2 ধরনের। হ্যালো, হাইপারমোটিলিটি আর একটা হাইপোমোটিলিটি। হাইপারমোটিলিটির উদাহরণ দাও। ক্রিকোফ্যারেঞ্জিয়াল স্পাজম, ডিফিউজ ইসোফেজিয়াল স্পাজম। এই দুইটা জিনিস মনে রাখো, চলবে। আর হাইপোমোটিলিটি ইম্পর্টেন্ট, এর মধ্যে একটা হচ্ছে অ্যাকালেশিয়া কার্ডিয়া আর একটা হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল যে রিফ্লাক্স হয়, সেটা কিন্তু ওয়ান টাইপ অফ হাইপোমোটিলিটি ডিসঅর্ডার। হ্যাঁ, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স, স্ক্লেরোডার্মা হাইপোমোটিলিটি ডিসঅর্ডার, কিন্তু স্ক্লেরোডার্মা, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স এবং অ্যাকালেশিয়া কার্ডিয়া। হ্যাঁ, তো আমরা হাইপারমোটিলিটি যে জিনিসগুলো আছে, ক্রিসোফেজিয়াল স্পাজম, তারপর ডিফিউজ ইসোফেজিয়াল স্পাজম, এগুলি অনেক কথাবার্তা আছে, ওগুলি আমরা এত ডিটেলসে যাব না। শুধু তোমরা মনে রাখবে যে ইসোফেজিয়াসে টাইম শেষ হয়ে যাবে। টাইম শেষ হয়ে যাচ্ছে। জি স্যার। আবার আবার আমি আরো 10 মিনিট নিব, আবার ঢুকাবো না। হ্যাঁ, যদি স্টপ হয়ে যায় তোমরা ওয়েট করো। আর অ্যাকালেশিয়া কার্ডিয়াটা তোমাদেরকে বেশি ভালো করে জানতে হবে। অ্যাকালেশিয়া কার্ডিয়া তাহলে কি ধরনের ডিসঅর্ডার? হাইপারমোটিলিটি না হাইপোমোটিলিটি? হাইপোমোটিলিটি ডিসঅর্ডার। এটা তোমাদের স্ট্রিক্টলি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন হাইপোমোটিলিটি হলে এটা কিভাবে হয় বলতো? কি হয়? এটা হলো পেরিস্টালসিসের অ্যাবসেন্স। It is characterized by the absence of peristalsis in the body of the esophagus and high resting pressure in lower esophageal sphincter. শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে অ্যাকালেশিয়া কার্ডিয়াটা কি বলো? It's a one type of hypomotility disorder. ঠিক আছে, তো সেটাতে কি হয় বলো? মোটিলিটিটা কমে যায়, যেহেতু অ্যাবসেন্স অফ পেরিস্টালসিস ইন দা বডি অফ দ্য ইসোফেগাস। ইসোফেগাসে তো পেরিস্টালসিস আছে, আমি বলেছি না? জি স্যার। এখানে পেরিস্টালসিসটা কমে যায় and high resting pressure in the lower esophageal sphincter. লোয়ার যে esophageal sphincterটার মধ্যে প্রেসার বেড়ে যায়। তাহলে কি হবে? ইসোফেগাসটার এটাতে খাবার আটকে যায় এবং ইসোফেগাসটা ফুলে যায়, খাবার যেতে পারে না। কিন্তু এখানে পেরিস্টালসিসের কারণে, পেরিস্টালসিস যেহেতু নাই, খাবার প্রসিড হতে পারে না। ঠিক আছে? জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। বারবার চলে যাচ্ছে। তাহলে কি হবে? ওই জায়গাটা ফুলে যায়। হ্যাঁ, যেটা আমরা এক্সরেতে দেখতে পাই আমরা। তাহলে মেইন ইয়েটা হচ্ছে সেখানে কি হয়? পেরিস্টালসিসটা বডি অফ দ্য ইসোফেগাসে পেরিস্টালসিস হ্যাম্পার্ড হয় এবং লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা আরো কি হয়ে যায়? প্রেসার বেড়ে যায় এখানে, রেস্টিং প্রেসার, and the latter also does not relaxing due to swallowing, এটা বাড়ে না। তাহলে সিম্পটম কি দেখা যাবে এখানে? কি হবে? সিম্পটম হবে dysphagia হবে, which is more to liquid than solid. কেন? সলিডটা গ্র্যাভিটেশনের জন্য নামবে, কিন্তু লিকুইড তার একটা প্রেসার আছে, সেজন্য সলিডে বেশি আটকাবে না। কিন্তু এটা যেহেতু একটা ফিজিওলজিক্যাল স্ফিংক্টারটা টাইট হয়ে যায়, সেক্ষেত্রে ফ্লুইডটাকে বেশি আটকাবে। অন দা আদার হ্যান্ড ক্যান্সার যখন হয়, ইসোফেজিয়াল ক্যান্সারে কিন্তু উল্টা, ওখানে কি হয়? সলিডটা আটকাবে আগে আর লিকুইডটা টুকটাক চলে যেতে পারবে। তাহলে এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখো। সেটা হচ্ছে যখন অ্যাকালেশিয়া কার্ডিয়া হয় তখন ডিসপেজিয়াটা মোর টু দা কি লিকুইড এন্ড লেস টু দা সলিড, আর কার্সিনোমা ইসোফেগাসের ক্ষেত্রে মোর টু দা সলিড লেস টু দা লিকুইড। ঠিক আছে? এবং হ্যাঁ, শুনতে পাচ্ছ? এবং রিগার্জিটেশন,
এই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু তোমাদেরকে মানে সবাইকে জানতে হবে, না জেনে পাস করতে পারবে না যে কোনটার ক্ষেত্রে কোনটা হয়, কেন হয়, এই জিনিসটা মনে রাখলে হবে। কার্সিনোমা ইসোফেগাসে কিন্তু একটা মেকানিক্যাল একটা প্রবলেম হয়, যেহেতু একটা গ্রোথ হয়, সেটা কি করবে, ফার্স্ট টাইম সলিড দিয়ে আটকাবে, কিন্তু ফাঁক ফোকর দিয়ে কিন্তু ফ্লুইড চলে যেতে পারবে। তো এখানে কি হবে, একটা তো রিগারজিটেশন সবচেয়ে ইম্পর্টেন্ট, রিগারজিটেশন ডিসফেজিয়া, এগুলি হচ্ছে তার সিমটমস। আর মোর এট নাইট, কারণ যখন রোগী শুয়ে থাকবে তখন বেশি হবে না। আচ্ছা, ডায়াগনোসিস মেড বাই দ্য কি, বেরিয়াম সোয়ালো ইসোফেগাস। বলছি না যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বেরিয়াম সোয়ালো ইসোফেগাস। এটার মধ্যে কি দেখা যায়, একটা করবে, এই যে ছবি আছে দেখো, ইসোফেগাসটা আমি আগে বলছি যে এটা যেহেতু পেরিস্টালসিস নাই, এটা ডাইলেটেড হয়ে যায় উইথ ন্যারোড রেড টেল লোয়ার এন্ড। ওই যে স্প্রিংটা চিকন হয়ে যায়, সেজন্য লোয়ার এন্ডটা রেড টেল অ্যাপিয়ারেন্স হয়ে যায়, red tail lower end, sometimes also called the bird peak appearance, bird peak. বুঝতে পারছো রেডিওলজিক সিম্পটম কিভাবে হয়? এই সাইনগুলো, একটা হলো ইসোফেগাস কি হবে, ডাইলেটেড হয়ে যাবে, প্রক্সিমাল টু দা স্পিংটার ডাইলেটেড হয়ে যাবে, আর ইসোফেজার যে লোয়ার এন্ডটা সেটা কি হবে, ন্যারোড হয়ে যাবে, সেটাকে বলে রেড টেল লোয়ার এন্ড, সামটাইমস কি বলে, বার্ড বিক অ্যাপিয়ারেন্স। ওকে, এটা হচ্ছে বেরিয়াম সোয়ালো ইসোফেগাসের ফাইন্ডিংস। স্যার আর আমরা ওয়েটিং আরেকটা কয়েকজন আছে? স্লাইড দেখতে পাচ্ছো? জি স্যার। স্লাইড দেখতে পাচ্ছো? তাহলে অ্যাকালেশিয়া কার্ডিয়াতে আমরা ইসোফেগাসের কি ফাইন্ডিংস পাবো, বেরিয়াম সোয়ালো ইসোফেগাসে কি হবে, প্রক্সিমালি ডাইলেটেড থাকবে, আর ডিস্টালি হচ্ছে বার্ড পিক অ্যাপিয়ারেন্স। বার্ড বিক অ্যাপিয়ারেন্স বা রেড টেল অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, আর আমরা এটা আরেকটা জিনিস করা যায়, ব্যারোমেট্রি করা যায়, ঠিক আছে? in the body of the esophagus and high pressure in the lower sphincter, জিনিসটা তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে কোনো ইসোফেগাসের ক্ষেত্রে ভেরিফাইডোস্কোপি করতে পারি, ইসোফেগাস্কোপিও এখানে করা যায়। ইসোফেগাস্কোপি কেন করব বলো তো? একটা হচ্ছে ডায়াগনোসিস কনফার্ম করতে পারি, আর একটা হচ্ছে টু এক্সক্লুড দা ম্যালিগন্যান্সি। ঠিক আছে, তাহলে আমরা কি কি করতে পারি এখানে? অ্যাকালেশিয়া কার্ডিয়াতে একটা বেরিয়াম সোয়ালো ইসোফেগাস এক্সরে করতে পারি, তারও ব্যারোমেট্রি করতে পারি, আর ব্যারোমেট্রি না বললেও তোমাদেরকে চলবে, কিন্তু এন্ডোস্কোপি, যেটা গদ বাঁধা ব্যাপার হচ্ছে ইসোফেগাস, যখনই তুমি ডায়াগনোসিসে যাবা, বেরিয়াম সোয়ালো ইসোফেগাস এবং এন্ডোস্কোপি, ইসোফেগাসের যে কোনো ক্ষেত্রে তোমরা এই দুইটা জিনিস লাগিয়ে দিতে পারবা। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আসো, এখন ট্রিটমেন্ট কি করবা বলো তো? ট্রিটমেন্ট কি করা যায়? দুইটা জিনিস করা যায়। আর্লি আমরা কি বলেছি, একটা হচ্ছে গলায় প্রবলেম হচ্ছে, আমরা অনেক সময় ডাইলেটেশন করতে পারি, ফোর্সফুল pneumatic dilatation of the lower esophagus can be done in the unfit কেসের ক্ষেত্রে আমরা ডাইলেটেশন করতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু সার্জারি। কেন? এটাকে বলে হেলার্স, আগে হেলার্স অপারেশন করতো, এখন বলে মডিফাইড হেলার্স অপারেশন। মায়োটমি করে লোয়ার স্পিংটারটা আছে না, ইসোফেগাসের লোয়ার ন্যারোড পোরশনটাকে আমরা মায়োটমি করে ইয়ে করে দেই, ঠিক আছে, রিল্যাক্স করে দেই। ট্রিটমেন্ট ইজ চয়েস দ্য মডিফাইড হেলার্স অপারেশন বলে এখন। আর যেখানে সার্জারি করা যাবে না অথবা আর্লি কেসে আমরা
কি করতে পারি? ফোর্সফুল নিউমেটিক ডাইলেটেশন করতে পারি। শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। হেভি ডিস্টার্ব করে এখানে। হুম, তাইলে তোমরা কতজন আসছো মোট? টোটাল তো 36 পার্টিসিপেন্ট দেখাচ্ছে, মানে স্যার আপনি সহ। স্যার এর আগের পার্টে ছিল, এখন অনেকে স্যার মনে হয় নেটওয়ার্কের প্রবলেমের কারণে জয়েন করতে পারে নাই। সেকেন্ড সেশনে 45 ছিল। সেকেন্ড সেশন 40 ওই যে 40 মিনিটস এর পরে ইয়ে হয়ে যায় না, ওদেরকে পার্টিসিপেট করতে আচ্ছা তুমি একটা কাজ করো, হ্যাঁ আমি আর ইয়ে করছি না আপাতত এই পর্যন্ত। হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার 47 এর মতো ছিল স্যার এর আগের পার্টে। হ্যাঁ আমি দেখেছিলাম, তখন আমার স্টেপ ইয়েটা নেওয়া হয়নি, ঠিক আছে? স্যার আমরা নিয়ে রেখেছি স্যার, ওটা কি স্যার আপনাকে দিব? ফরওয়ার্ড করে দাও তো, একটু ফরওয়ার্ড করে দিও, তাহলে আমি একটু ওই যে একটু যাই, একটা কাজ আছে তোমার সাথে। তাহলে এই পর্যন্ত থাকুক আজকে, হ্যাঁ? তোমরা কিন্তু Yes, sir. ইয়েটা ভালো করে পড়ো কিন্তু, একালেশিয়া কার্ডে মানে মোটিলিটি ডিসঅর্ডারটা। 37 জন দেখাচ্ছে, হ্যাঁ? তারপরে তুমি আমাকে দিও, আমি বাকিটা নিচ্ছি। এখন বুঝতেছি। জান্নাতুল মাওয়া, ঠিক আছে, ওকে। হ্যালো, জি স্যার। ওকে আজকে রাখলাম, হ্যাঁ? আমি একটু ডিরেক্টর স্যারের ওখানে যাব। জি স্যার, আসসালামু আমি আলাইকুম নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি, আর বাকি 37 জনের ইয়ে দেখছি। জি স্যার, আপনাকে পাঠিয়ে দিব। বাকি যে কয়েকজন আছে, কিন্তু এরা সেকেন্ড সেশনে ঢুকতে পারলো না কেন? লিভ করলো নাকি? আমি তো ওপেন করে রাখলাম। আচ্ছা ঠিক আছে, আজকে রাখলাম, হ্যাঁ? খোদা হাফেজ।